পরিকল্পনা তো একটা রয়েছে, এতে সাপ মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। তাই? নায়েব মশাই, শুনেছি এই শিকারপুরের জঙ্গলে নাকি অনেক বাঘ আছে। গে জমিদার মশাই, আপনি একদম ঠিক কথাই শুনেছেন। এই শিকারপুরের জঙ্গলে অনেক বাঘ আছে। এই কথার পিছনে কতটা সত্যতা রয়েছে সে নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। আমরা তো জঙ্গলের অনেকটাই গভীরে, কিন্তু বাঘ তো দূরের কথা, একটা হিংস্র জীবজন্তুর দেখা অবধি পেলাম না। আমি সত্যি কথা কইছি জমিদার বাবু, এই তো কানাঘুষো শুনলুম দিন কতক আগে এই জঙ্গলে নাকি বাঘের থাবায় একজন মেয়ের প্রাণ গেছে। তাহলে বলছেন এই জঙ্গলে বাঘ রয়েছে? হ্যাঁ জমিদার মশাই, এই জঙ্গলে বাঘ ছাড়াও ওই বিষাক্ত সব সাপ আর অন্যান্য জীবজন্তু রয়েছে, তাই আমাদের একটু সাবধানে থাকতে হবে। আজ অনেকগুলো বছর পর মৃগয়ায় এসে পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি সেই দিনগুলো কতই না সুন্দর ছিল। সময়ের সাথে সাথে বয়সটাও তো বাড়ছে নাকি নায়েব মশাই? এইটা একদম ঠিক কথা বলেছেন। ভীষণ পিপাসা পেয়েছে নায়েব মশাই। আচ্ছা, আশেপাশে কোথাও নদী বা পুকুর কিছু? হ্যাঁ আছে তো, এই তো এখান থেকে কিছুটা এগোলেই ওই ডান হাতে একটা নদী আছে, ওখানে আপনি জলপান করতে পারেন। তাহলে তাই চলুন। এই জমিদার, ওদিকে যাস না, তোর বিপদ হবে। জমিদার রাজচন্দ্র এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে নায়েব মশাইকে উদ্দেশ্য করে বললেন, মনে হলো কে যেন একটা ডাকলো। হ্যাঁ ডাকখানা তো আমিও শুনছি জমিদার মশাই, কিন্তু আপনি নিশ্চয়ই এটাই ভাবছেন যে এই গহীন অরণ্যে বাচ্চা কিভাবে আসবে? হ্যাঁ আপনি একদম ঠিক ধরেছেন জমিদার মশাই। জমিদার বাবু, আপনি যদি আজ্ঞা দেন তাহলে আশপাশটা একটু খুঁজে দেখি, কিছু না কিছু নিশ্চয়ই ঠিক পাওয়া যাবে। আরে আরে ওই তো ওখানে কেউ একটা আছে বলে মনে হচ্ছে। এই 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 বেরিয়ে বলছি গাছের আড়াল থেকে। এই যে পুচকে, তখন কি বলছিলিস আরেকবার বল দেখি। এই জমিদার, ওদিক পানে যাস না, তোর বিপদ হবে। তোর তো সাহস কম নয়, তুই জমিদার বাবুকে তুই করে কথা বলছিস। নায়েব মশাই, হচ্ছেটা কি? বাচ্চারা ঈশ্বরের স্বরূপ, আর তাদের কথা খারাপভাবে নিতে নেই। কিন্তু আর কোনো কথা নয়, আমি কথা বলছি তো। তুই ভয় পাস না, এখানে কেউ তোকে বকবে না। তুই কোথায় থাকিস আর তোর নামই বা কি? আমার নাম জিতু, আমি বল্লভপুর গ্রামেই থাকি। আচ্ছা, তুই একা একাই এই জঙ্গলে এসেছিস, তোর ভয় করছে না? না, আমার একটুও ভয় করছে না, আমি এই জঙ্গলের সব কিছু চিনি। তাই বুঝি? আচ্ছা আচ্ছা, একটা কথা বল, একটু আগে তুই আমাকে কি বলে সাবধান করছিলি? আমি তো তোকে বলছিলাম ওই নদীর দিয়ে গেলে তোর বিপদ হবে, যাস না, গেলেই। এই এই, বাচ্চাটা চলে গেল তো। আমি তো আপনাকে আগেই বলেছিলাম জমিদার বাবু, ওই বাচ্চাটাকে আমার সুবিধা ঠিক ছিল না, ব্যাটা নিশ্চয়ই কোনো কুমতলবে এসেছিল। আমার কিন্তু সেটা মনে হলো না নায়েব মশাই। ওর কথার মধ্যে আমি বিশ্বাসের সুর লক্ষ্য করেছি। একটা ছেলে এসে বলল আপনার বিপদ হবে, আর আপনি সেইটা নিয়ে চিন্তা করছেন। আমি চিন্তা করছি না নায়েব মশাই, বাচ্চাটা যেভাবে কথাগুলো বলল, আমি ওর বলা কথাগুলো কিছুতেই পুরোপুরি উড়িয়ে দিতেও পারছি না। আপনি তো বললেন আপনার ভীষণ পিপাসা পেয়েছে, এরপর সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। হ্যাঁ, ঠিকই বলেছেন নায়েব মশাই, পিপাসা তো ভীষণই পেয়েছে, কিন্তু দেখুন যদি আমার কথা মানেন তবে আমি বলবো এসব কথাতে না বিশ্বাস করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আর মোদ্দা কথা হলো যে ওই জলাশয় ছাড়া আর কাছে পিঠে কোনো নদী বা পুকুর কিন্তু কিছুই নেই। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে চলুন। একি, সামনের ঝোপটা এমন নড়ছে কেন? এটা তো বাঘ।
আপনি 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 ঠিক আছে তো জমিদার বাবু? মানতেই হবে আপনার সাহস আছে। হাত বরাত জোরে বেঁচে গিয়েছি, না হলে কি যে হতো কে জানে। কি ভাবছেন জমিদার বাবু? না, সেরকম কিছুই না। আমি শুধু এটাই ভাবছি যে বিপদ হতে পারে, এই কথাটা ওই বাচ্চা ছেলেটা কি করে জানতে পারলো। আপনি আর এই বিষয়টাকে নিয়ে আর বেশি চিন্তা করবেন না। নায়েব মশাই যাই বলুন না কেন, বিষয়টা একটু খতিয়ে দেখতে হবে। কি ভাবছেন জমিদার বাবু? তেমন বিশেষ কিছুই নয়, চলুন, অনেকটাই দেরি হয়ে গেল, আজ আর স্বীকার করা হলো না। রাজচন্দ্র অত্যন্ত বিচলিত হয়ে ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘোরাফেরা করছিল। তখন হঠাৎ মাধবী শয়নকক্ষে প্রবেশ করে রাজচন্দ্রকে উদ্দেশ্য করে বলল, আজ কি বিপদটাই না হতো বলো তো। সত্যি গিন্নি, আজ ভীষণ বরাত জোরে বেঁচে গিয়েছি, হয়তো আজ অনেক কিছুই হতে পারত। জানো, আজ যখন তুমি মৃগয়ায় গেলে তখন কেন জানি না আমার মনটা বড্ড কু গাইছিল। কিন্তু তুমি আমাকে একটা কথা বলবে? তুমি কোন বিষয় নিয়ে এত চিন্তা করছো বলো তো? আমি শুধু একটাই কথা ভাবছি গিন্নি, ওইটুকু একটা বাচ্চা ছেলে সে কি করে বুঝতে পারলো যে আমার বিপদ হতে চলেছে? আমার মনে হয় ওটা কথার কথা। না গো গিন্নি, না 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 না, ওই বাচ্চা ছেলেটা যখন কথাগুলো বলছিল, ওর কথাগুলোর মধ্যে একটা অদ্ভুত রকমের বিশ্বাস ছিল, যা আমার চোখ এড়িয়ে যায়নি। আচ্ছা, বাচ্চাটা কোথায় থাকে, তার পরিচয় কি, এসব কিছু জানতে পেরেছো? বাচ্চাটা বলল ওর নাম জিতু, আর ও আমাদের বল্লভপুরেই থাকে। তাহলে ভালো তো, বাচ্চাটার সম্পর্কে খোঁজ খবর নেওয়া যাবে। জানো গিন্নি, আমি আর একটা কথা ভাবছি। কথা? কি কথা গো? বাঘটা যখন আমার সামনে এলো, আমি কিভাবে যেন টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম, সেটাই ভাবছি। এটাতে ভাবার মতন কিছু আছে বলে তো আমি দেখছি না। আচমকা কারোর সামনে বাঘ চলে এলে ভয় পাওয়াটা তো খুবই স্বাভাবিক। হয়তো সেই ভয় থেকে তুমি নিজের শরীরের ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গিয়েছো, কিংবা হয়তো পাথরে লেগেও তুমি মাটিতে পড়ে যেতে পারো। না গো গিন্নি, না 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 না, আমার মনে হলো কেউ যেন আমার পায়ে ইচ্ছে করে নিজের পা দিয়ে আমাকে বাঘের মুখে। আমার মনে হয় তোমার এই ভাবনা সম্পূর্ণ অযৌক্তিক। কেউ কেন তোমাকে ইচ্ছে করে বাঘের মুখে ফেলতে চাইবে? দুজন লেঠাল তো পালিয়েছিল তোমাকে বিপদের মুখে ফেলে, আর তোমার সাথে শুধুমাত্র নায়েব মশাই ছিলেন, আর উনি কেনই বা তোমাকে বাঘের মুখে ফেলতে চাইবেন? কার মনে কি চলছে বোঝা খুবই দায়। এটা একদম ঠিক বলেছো তুমি। আরে কি সৌভাগ্য আমার, নায়েব মশাই নিজে এসেছেন আমার সঙ্গে দেখা করতে। আর কি করব, কাজের কাজ তো তুমি কিছু করছো না, বাধ্য হয়ে আমি ছুটে এলাম তোমার সঙ্গে দেখা করার জন্য। এখন তো জমিদার বাড়িতে ডাকাতি করা তো দূরস্থ, আশেপাশে ঘেঁষতে অবধি পারছি না। এক কাজ করো, ডাকাতি ছেড়ে হাতে চুড়ি আর মাথায় ঘোমটা দিয়ে বসে থাকো, ওটা বেশ ভালো মানাবে তোমার। নায়েব মশাই, চিৎকার করো না, ওটা তোমার সাজে না। তোমার অবস্থা হয়েছে মুখেনো মারিতং জগৎ। বোঝার চেষ্টা করুন নায়েব মশাই, জমিদার বাড়িতে ডাকাতের পর জমিদার এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক। জমিদার বাড়ির কড়া পাহারা পেরিয়ে ডাকাতি করা, অন্দরে প্রবেশ করা এক প্রকার অসম্ভব। সেসব আপনি আমার উপর ছেড়ে দেন। না 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 না, ওটা করলে তো চলছে না, কিছুতেই না। বিপদ এলে তো সবার প্রথমে আপনি সরে যাবেন, আর আমি তখন ওই নিঃসন্তান জমিদারের সমস্ত সম্পত্তি আমার হবে। সেই স্বপ্ন তো আর আমি মাঠে মারা যেতে দিতে পারি না। না, তাহলে তো এমন কিছু একটা উপায় বের করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। আমি কি আর কম চেষ্টা করছি জমিদারকে মারার? কাল বেটা বাঘের মুখে পড়েও বেঁচে বাড়ি ফিরে এলো।
আপনার কাছে কি এমন কোনো পরিকল্পনা রয়েছে? থাকলে আমাকে জানান। পরিকল্পনা তো একটা রয়েছে, কিন্তু তাতে ধরা পড়ে যাওয়ার কোনো ভয় নেই। এতে সাপ মরবে, কিন্তু লাঠিও ভাঙবে না। তাই তা কি এমন পরিকল্পনা শুনি? প্রণাম জমিদার মশাই। এসো ভীম, এসো। বলো, কি সমাচার এনেছো? জমিদার মশাই, আপনার বলা কথা অনুযায়ী আমি সেই বাচ্চাটির খোঁজ করেছি, কিন্তু ওই নামের কোনো বাচ্চা আমাদের এই গ্রামে থাকে না। তুমি ভালো করে খোঁজ নিয়েছো? হ্যাঁ জমিদার মশাই, আমি নিজে খোঁজ নিয়ে তবেই আপনাকে জানাচ্ছি। কিন্তু কাল জঙ্গলে যে সেই বাচ্চা ছেলেটি আমাকে স্পষ্ট বলল যে সে আমাদের এই বল্লভপুরেই থাকে, আর তার নাম জিতু। আমি এই গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করেছি বাচ্চাটির ব্যাপারে, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারলো না। বুঝলাম, তবে তোমার উপরে পূর্ণ আস্থা রয়েছে আমার যে তুমি বাচ্চাটির খোঁজ ঠিক আমাকে দিতে পারবে। আমি আপনার ভরসার মান অবশ্যই রাখবো জমিদার মশাই। আমার আরেকটু সময়ের প্রয়োজন। তোমার যতদিন ইচ্ছে তুমি নাও, কিন্তু বাচ্চাটির পরিচয় আমাকে জানতেই হবে। বেশ, এখন তাহলে আমাকে বিদায় দিন। হ্যাঁ, যাও। নয় মশাই, এই শিশিটা রাখুন। দাও 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 দাও। কি আছে এই শিশির মধ্যে? গরল। কয়েক ফোঁটা খাবারে মিশিয়ে কাউকে খাইয়ে দিলেই কিছুক্ষণের মধ্যেই সমস্ত শরীর নিস্তেজ হয়ে আসবে, আর ধীরে ধীরে সে ঢলে পড়বে মৃত্যুর কোলে। আশা করি আমার পরিকল্পনাটা কি সেটা বুঝতে পেরেছেন। অতি উত্তম পরিকল্পনা, কিন্তু ওই বেটা জমিদারের কই মাছের জান এত সহজে কি মরবে? আরে মরবে মরবে, মরতেই হবে। এবার ওই বেটা জমিদারকে মরতেই হবে। স্বয়ং ভগবান এলেও আজ ওকে কেউ বাঁচাতে পারবে না। শুভস্য শীঘ্রম। আজ তাহলে আসি সর্দার। কাজ ঠিক মতন হলে তুমি তোমার পাওনা গন্ডা পেয়ে যাবে, সে নিয়ে কোনো চিন্তা করো না। সন্ধেবেলায় জমিদার বাড়ির ফটকের সামনে একটা বাচ্চা ছেলেকে ঘোরাফেরা করতে দেখে একজন লেঠেল তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এই যে ছেলে, কে তুই? সন্ধ্যেবেলায় এই জমিদার বাড়ির সামনে ঘুরঘুর করছিস কেন? আমি জিতু, আমি তো এই গ্রামেই থাকি। হ্যাঁ, সেই না হয় বুঝলাম, কিন্তু তুই এই গ্রামে থাকিস, কিন্তু এখানে এখন কি চাই তোর? আমি এখন জমিদারের সাথে কথা বলতে চাই। তুই জমিদার বাবুর সঙ্গে কি কথা বলবি? এখন আমার রাস্তা থেকে সর, আমার জমিদারের সাথে কথা আছে। কাল টিপলে দুধ বেরোবে, আর মুচকে ছেলের কথা শোনো। যা, ভাগ এখান থেকে, ভাগ। জমিদার বাবু এখন ব্যস্ত আছেন, উনি কারোর সঙ্গে কথা বলতে পারবেন না। কিন্তু আমাকে যে কথা বলতেই হবে, জমিদারের সামনে যে অনেক বড় বিপদ। বিপদ? কিসের বিপদ? অত কিছু বলার সময় নেই, তুই এখন আমার রাস্তা থেকে সর, আমাকে জমিদারের সাথে কথা বলতে দে। আরে, এটা তো সেই ছেলেটা আগের দিন জঙ্গলে জমিদার বাবুকে যে সাবধান করেছিল। কি বলছিস রে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কি রে, ওই বাচ্চা ছেলেটা কোথায় গেল? আমার মনে হয় আমাদের কথা বলার সুযোগ পেয়ে অন্দরে চলে গিয়েছে। আরে তাড়াতাড়ি ভেতরে চল, নইলে অনর্থ হয়ে যাবে। আমার খুব ভয় করছে নায়েব মশাই। ভয় করছে? কিসের ভয়? আরে একদম ভয় পাস নে। কাজটা ঠিক মতন করতে পারলে একটা মুক্তোর হার আর বেশ কিছু টাকা বকশিস দেবো। না না না, আমি এই অন্যায় কাজ কিছুতেই করতে পারবো না। ওফ বাবা, ভেবে দেখ, এমন সুযোগ কিন্তু বারবার আসে না। তুই হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলছিস। আপনি যাই বলুন, জমিদার বাবুর মতো ভালো মানুষের সাথে আমি এমন কাজ কিছুতেই করতে পারবো না। এই, তোর মেয়েটার নাম মালতী না? এই দেখ,
আপনি আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না নায়ব মশাই। আপনি যা বলবেন আমি তাই করব। আমি তাই করব। হ্যাঁ, খুব ভালো। তাহলে ক্ষীরের বাটি তাড়াতাড়ি জমিদারকে দিয়ে আয়, যা। হাজার অনিচ্ছা সত্ত্বেও সুমতি নিজের মেয়ের বড় কোনো ক্ষতি হয়ে যাওয়ার ভয় ক্ষীরের বাটি হাতে নিয়ে এগিয়ে গেল। এ কি, তোর হাত কাঁপছে কেন? আর ক্ষীরের বাটিটা নিয়ে আর কতক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকবি? দে। মাফ করবেন জমিদার বাবু, এই নিন আপনার ক্ষীর। আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। কতদিন পর আজ আবার ক্ষীর খাচ্ছি, গন্ধে মনটা ভরে গেল। হ্যাঁ জমিদার মশাই, ক্ষীরটা একবার খেয়েই দেখুন, এমন স্বাদ আপনি জীবনেও ভুলতে পারবেন না। রাজচন্দ্র একটু ম্লান হেসে এক চামচ ক্ষীর মুখে তুলতে যাবে, এমন সময় ওই ক্ষীর খাস না জমিদার, ওতে বিষ আছে। এ কি, তুই এখানে? বেশ কয়েকদিন ধরে তোকেই তো আমি খুঁজছি। তুই এক্ষুনি ওই ক্ষীর ফেলে দে, ওতে বিষ আছে। জিতুকে জমিদার বাড়িতে দেখে অগ্নি শর্মা হয়ে নায়েব দুজন লেঠেলকে ডাকতেই শ্যাম আর মোহন এসে উপস্থিত হলো। বিনা অনুমতিতে যে কেউ এই জমিদার বাড়ির অন্দরে প্রবেশ করার সাহস কি করে পায়? হ্যাঁ, তোরা কি আকাশে তারা গুনছিলি? আমরা অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ছেলেটা কখন অন্দরে প্রবেশ করেছে বুঝতেই পারিনি। এক্ষুনি ছেলেটার ঘাড় ধরে এখান থেকে বের করে দে। খবরদার, ওর গায়ে কেউ হাত দিবি না। তুই বল তো বাবা, তুই কি করে জানলি যে এই খাবারে বিষ আছে? নায়েব মশাই তো তোর কাজের লোককে দিয়ে এই খাবারে বিষ মিশিয়েছে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ওদের কাউকে এই খাবার খেতে বল, সবটা প্রমাণ হয়ে যাবে। আরে আরে আমি কেন খাবারে বিষ মেশাতে যাবো? কি অদ্ভুত! কারণ তুই জমিদারকে মেরে তার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিতে চাস, তাই তো ডাকাতদের কাছ থেকে আনা বিষ খাবারে মিশিয়ে জমিদারকে মেরে ফেলতে চেয়েছিলি। শুধু তাই না, সেদিন জঙ্গলে জমিদারের পায়ে ল্যাং মেরে বাঘের মুখে নায়েব মশাই ফেলেছিল। তার আগে জমিদার বাড়িতে যে ডাকাত পড়েছিল তাতেও এই নায়েব মশাইয়েরই হাত ছিল। নায়েব মশাই, আপনার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে আপনার শাস্তি অনিবার্য। আপনি আপনি একদম এই ছোকরার কথা বিশ্বাস করবেন না জমিদার বাবু। এই ছেলে পুরো মিথ্যা কথা বলছে। আচ্ছা, আমি যখন মিথ্যা কথা বলছি তাহলে তুমি এই ক্ষীর খেয়ে প্রমাণ করো যে এতে বিষ রয়েছে কিনা। কি হলো নায়েব মশাই, ক্ষীরটা খান, এটা আমার আদেশ। না না জমিদার বাবু, ওই ওই ক্ষীর আমি খেতে পারবো না। জমিদার বাবু, ওই নায়েব মশাই আমাকে ভয় দেখিয়ে আপনার খাবারে বিষ মেশাতে বলেছিল। এই খাবারে সত্যি বিষ আছে। কে তুই? আর এত কথা তুই কি করে জানলি? আমি কে? উপস্থিত সকলে দেখল জিতুর শরীরটা ধীরে ধীরে বদলে যেতে লাগলো অন্য কিছুতে। মুখের ত্বক ছিঁড়ে গিয়ে খালি মাংস উন্মুক্ত হয়েছিল। শরীরের মধ্যে পোড়া চামড়া দাগ হয়ে গেছে। কিছু জায়গায় তার অস্থি পর্যন্ত দেখা যাচ্ছিল। সেখানে উপস্থিত প্রত্যেকেই বুঝতে পারল জিতু আসলে জীবিত নয়। চিনতে পারছেন নায়েব মশাই? হ্যাঁ, মদন। হ্যাঁ, আমরা আবার ফিরে এসেছি। এটা এটা অসম্ভব। তোরা 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 কিছুতেই ফিরে আসতে পারিস না। না না না, কিছুতেই না। ঠিক যেভাবে আমাদের পুড়িয়ে মেরেছিলি, ভেবেছিলিস তোর এই কুকীর্তির কথা কেউ জানতে পারবে না? আপনাদের মৃত্যুর জন্য দায়ী নায়েব মশাই? হ্যাঁ জমিদার মশাই, নায়েব মশাই আমাদের রাতের অন্ধকারে পুড়িয়ে মেরেছে।
এই পাশবিক হত্যাকাণ্ড ঘটাতে একটা বারের জন্য আপনার হাত কাঁপল না নায়েব মশাই? ছি 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 ছি! আপনার নাম করে নায়েব মশাই প্রত্যেক গ্রামবাসীর কাছ থেকে অনেক বেশি করে খাজনা আদায় করত। আজ থেকে 1 মাস আগে এর থেকে বেশি খাজনা দেওয়ার সামর্থ্য আমাদের নেই নায়েব মশাই। খাজনা যখন দিতে পারবি না, তাহলে তোর বুলবুলিকে 1 রাতের জন্য আমার ঘরে পাঠিয়ে দে, তাহলে তোর খাজনা মকুব করে দেবো, কেমন? এসব এসব আপনি কি কথা বলছেন নায়েব মশাই? ঠিকই তো বলছি। আরে তোর থেকে বেশি সুখ দেবো রে আমি মিনতিকে। কাজটা মোটেও ঠিক করলি না মদন, এর ফল তোকে পেতেই হবে। নিজের প্রতিহিংসা চরিতার্থ করতে ওই দিন গভীর রাতে নায়েব মশাই আমাদের ঘরের দরজায় বাইরে থেকে খিল তুলে আগুন ধরিয়ে দেয় চারিদিকে। আমার আর আমার স্ত্রীর সাথে আমাদের একমাত্র ছেলেটা ওই দিন পুড়ে মারা যায়। আপনাদের সাথে যে অন্যায় হয়েছে তার ক্ষতিপূরণ দেবার সামর্থ্য আমার নেই। আজ জিতু না থাকলে হয়তো আমি কালকের সূর্য আর দেখতে পেতাম না। ও 2 বার আমার প্রাণ রক্ষা করেছে। শ্যাম, মোহন, তোরা দুজনেই নায়েবকে ধরে নিয়ে যা। ওর মুখ আমি আর দেখতে চাই না। আমি ওকে মৃত্যুদণ্ড দিলাম। জমিদার বাবু, জমিদার বাবু, আমাকে আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু। আমি আমি আর এই অন্যায় করব না। জমিদার বাবু, আমাকে ক্ষমা করে দিন। তুই আর সেই অন্যায় করার সুযোগও পাবি না। আজকের রাতটাই তোর জীবনের শেষ রাত। কালকের সূর্য তুই আর দেখতে পাবি না। আজ আমাদের প্রতিশোধ পূর্ণ হলো। অনেক ধন্যবাদ জমিদার মশাই।